Haunted by Airtel. শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি ঘড়িতে সময় এক্স্যাক্টলি রাত 11:59। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে আছে মাসুম। আর শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, যে যেখানে বসে শুনছেন। আশা করছি যে অনেক অনেক বেশি এনজয় করবেন আজকের এই এপিসোডটি। আর সেই সাথে শুরুতেই জানিয়ে দিচ্ছি যে আমাদের SMS করার নিয়মটি হচ্ছে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আজকের দিনটি নিয়ে অনেক বেশি জল্পনা কল্পনা ছিল, এবং আপনারা সবাই জানেন বিভিন্ন পত্র পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন আজকে এই দিনটা নিয়ে কথা হচ্ছিল, যে মায়ান ক্যালেন্ডার অনুযায়ী অনেকেই অনেক কিছু বলছিলেন। যাই হোক, আমরা আজকের দিনটিতে চাই যে খুব চমৎকার ভাবে আপনাদের কাছে বেশ কিছু ঘটনা উপস্থাপন করতে, এবং আশা করছি সেই ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। আনফর্চুনেটলি যদি কেউ আজকের এই এপিসোডটি মিস করে ফেলেন, তাহলে চিন্তার একেবারেই কোনো কারণ নেই, আপনি আবারও এই এপিসোডটি শুনতে পাবেন। আর সেটি নিয়ম হচ্ছে, এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আপনাকে সেই এপিসোডটি শুনতে হবে। আপনি আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, সেই এপিসোডটি চাইলে আপনি শুনে ফেলতে পারবেন। এবং আপনি যদি চান যে ভূত এফএম টিউনটা আপনার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলবেন, সেটাও সম্ভব। সেজন্য আপনাকে ভূত এফএম টিউন কোডটা মনে রাখতে হবে। দ্য কোড নাম্বার ইজ 92125, এবং জাস্ট একটা SMS পাঠিয়ে আপনি এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি, স্পেস দিয়ে লিখুন 92125, এবং এই SMSটি পাঠিয়ে দিন 3123 নাম্বারে। দেখবেন যে টিউনটি আপনার হয়ে গেছে। আর আমি একটা জিনিস চেষ্টা করছিলাম কয়েকদিন আগেই, বিশেষ করে কয়েকদিন আগে বলবো না, এই তো একদম রিসেন্টলি আমি ট্রাই করছিলাম যে বিভিন্ন আমাদের যে সমস্ত এপিসোডগুলো হয়েছে, এবং গত বছর এবছর যা কিছু এপিসোড হয়েছে, আমরা সেই এপিসোডগুলো আরেকবার একটু রিভিউ করছিলাম। অনেকেরই অনেক রকমের কথা থাকে যে হ্যাঁ, আগের মতো কি ভয় পাচ্ছি। আসলে আমার কাছে দেখে মনে হচ্ছে গল্পের মান বেড়েছে, কিন্তু ভয়টা যেটা হয় সেটা হচ্ছে শুনতে শুনতে অনেকে হয়তো ইউজ টু হয়ে যান, সেক্ষেত্রে একটা ঝামেলা হয়। আমি একটা জিনিস আপনাদের একটা প্রস্তাব দিতে পারি। আপনাদের অবশ্যই আপনি যখন শোনেন কোনো ঘটনা, এবং আপনি হয়তো এর চাইতে যদি কোনো ভালো ঘটনা শোনেন, ডেফিনেটলি আপনার এই ঘটনাটা একটু কম ভয় লাগবে। তো এরকম মানুষ আপনার চারপাশে নিশ্চয়ই রয়েছে। সেটা আপনার বাবা হতে পারেন, আপনার দাদু হতে পারেন, আপনার চাচা হতে পারেন, মামা বা যে কেউ, বা বন্ধু হতে পারেন। সাধারণত সিনিয়রদের কাছে আমরা এই সমস্ত গল্প শুনতে অভ্যস্ত, এবং আপনাদের পরিচিত সেই সিনিয়র যিনি অনেক চমৎকার করে ঘটনা বলতে পারেন এবং অনেক ঘটনা তার সাথে ঘটেছে, এরকম সিনিয়রদের আমাদের কাছে পাঠিয়ে দিন। মেইলটি আপনি তার হয়ে করতে পারেন, এবং তাকে আপনি ভূত এফএমের স্বার্থে এবং আমাদের সবার স্বার্থে আপনি তাকে বলতেই পারেন যে আমাদের স্টুডিওতে এসে তার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে আমরা খুব খুশি হব। এবং মানে জাস্ট আমি অবশ্যই চাইবো যে নেক্সট উইক থেকেই আপনারা সবাই আমাদের সেই ধরনের ঘটনা উপহার দেবেন। হয়তো আপনার বাবার ঘটনা, হয়তো আপনার কোনো আত্মীয় স্বজনের ঘটনা, সেই ঘটনাগুলো আমরা আপনাদেরকে পড়ে শোনাতে চাই। এবং আপনি চলে আসুন আপনার সেই প্রিয় সিনিয়রকে নিয়ে আমাদের স্টুডিওতে, এবং এসে আপনার ঘটনা শেয়ার করে যান। এটা মনে হয় একটা ভালো একটা উপায় আরো বেশি বেশি ভয়াবহ করার ভূত এফএমটাকে। আমরা সবাই চাই এটাই, যে ভূত এফএমটাকে আরো বেশি ভয়াবহ করবো। যাই হোক, অনেক ধরনের ঘটনা আসছে এবার আমার কাছে, এবং অনেক ধরনের ঘটনা আমি পেয়েছি। সেই সমস্ত ঘটনার মধ্যে থেকে এবারে কোনো রেকর্ডেড কোনো ঘটনা আমি আপনাকে শোনাতে পারছি না, কারণ সেই ধরনের কোনো ঘটনা, ভালো ঘটনা এখনো পর্যন্ত এই সপ্তাহে পাইনি। তো যে ঘটনাগুলো আছে, অনেকেই ইমেইল করেছেন, সেই ইমেইলের মধ্যে থেকে খুব বাছাই করা কিছু ঘটনা পড়ব। এবং গত সপ্তাহে আপনারা সবাই বলেছেন যে গত সপ্তাহের এপিসোডটি চমৎকার ছিল। কেন ছিল? আমরা কোনো রং চড়াইনি, আমরা কোনো মানে বানিয়ে কোনো ঘটনা বলিনি। যারা এসেছেন তারাই ঘটনা শুনিয়ে গেছেন, তাদের ঘটনাগুলো খুব মজার ছিল, তাদের ঘটনাগুলো খুব ভয়ের ছিল, সেই জন্য আপনারা ভয় পেয়েছেন। তো আমরা চাই এরকম মানুষজন আরো বেশি বেশি করে রেগুলার ভূত এফএমে আসুন, এবং আপনি নিজেও কিন্তু এই শোয়েরই একটা পার্ট। সো আপনি অবশ্যই আমাদের সাথে সবসময় থাকবেন, সেটাই আশা করব। যাই হোক, যে ঘটনাটি আমি এখন পড়বো সেই ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ আরিফ ফরিদুল ইসলাম। তার বাসা হচ্ছে দিনাজপুর রামনগরে, এবং তিনি তার ঘটনাটি লিখছেন এভাবে। রাসেল ভাই কেমন আছেন? জানি আপনি সবসময় ভালো থাকেন এবং ভালোর দলে, কিন্তু আমি, তারপর অনেকগুলো ডট চিহ্ন। যাই হোক, লিখছেন যে আমার সাথে ঘটে যাওয়া যে ঘটনাটি তা 2007 সনের অগাস্ট মাসে। আমি তখন ছিলাম পূর্ব রাজাবাজার এলাকায় একটি ফ্যামিলি বাড়িতে।
আমি আমার ঘটনাটি বর্ণনা দেওয়ার পূর্বে ওই বাড়িটির চারপাশ সম্পর্কে বললে ঘটনাটা বুঝতে অনেক সহজ হবে। বাড়িটা ছিল 6 তলা। আমি একেবারে নিচ তলার ডান পাশের ফ্ল্যাটটিতে থাকতাম। প্রথমে দরজা খুলে ঢুকে হাতের বামে যে বড় রুমটি, সেই রুমটি ফ্ল্যাটের মালিক ও তার স্ত্রী এবং তাদের 2 ছোট ছেলে মেয়েকে নিয়ে থাকতেন। এরপর সোজা গিয়ে যে রুমটি, সেটাতে আমি ও আরেকজন থাকতাম। রুমটার মাঝখানে দরজার পরিবর্তে ছিল একটা পর্দা এবং সে পাশের রুমটাতে থাকতো 3 জন। রুমটার মাঝখানে পর্দা থাকার কারণে এ রুম থেকে ও রুম অনায়াসে যাওয়া আসা করা যেত। আমার রুমের জানালাটা ছিল অনেক বড়, তার পার্ট ছিল মোট 6টি এবং সে 6 পার্টের 5টি পার্ট থাকতো লাগানো এবং প্রথম যে পার্টটি সেটি বিছানার পেছন দিকে গিয়ে 3 হাত ডানে। এই পার্টটি ছিল দিন রাত অর্ধখানি খোলাই থাকতো। এই জায়গা থেকে 4 হাত দূর দিয়ে 8 ফিট উঁচু দেয়ালে চারপাশ ঘেরা ছিল বাড়িটি। মাঝখানে স্যাঁতস্যাঁতে মাটি, জঙ্গল আর পরিত্যক্ত ময়লা ও কাগজ জমেছিল। আমার মনে আছে সেদিনটি ছিল বৃহস্পতিবার। দুপুরের পর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল আর আকাশটা ছিল মেঘের ঘনঘটা। রাতের বেলায় আমার রুমমেট ছিল না, তাই সে রাতে ছিলাম আমি একা। ওপাশের রুমটাতে 3 জন, একজন সাপ্তাহিক ছুটিতে বাড়িতে গিয়েছিল। আমি রাত 10টা না বাজতেই গভীর ঘুমে ঢলে পড়েছিলাম বিছানাতে, যার কারণটা আমি আজও আবিষ্কার করতে পারিনি। হঠাৎ গভীর রাতে ঘুমটা ভেঙে গেল। আস্তে আস্তে করে চোখ দুটো মেলে দেখি সমস্ত ঘরটা ঘুটঘুটে অন্ধকার। একটা ভ্যাপসা গরম যেন বিরাজ করছে সমস্ত ঘর জুড়ে। কাত হয়ে শুয়ে রয়েছে আমি একেবারে বিছানার কিনারে। আমার গলাটা কেমন যেন ঘামে ভিজে গেছে, মুখে একটু পিপাসাও। কাত অবস্থাতে একদম নড়াচড়া না করে বাম হাত দিয়ে আমি গলা এবং ঘাড়খানি পরখ করে দেখতে লাগলাম, কিন্তু কারেন্টটা এত রাতে গেছে কখন? এখন রাতই বা কয়টা বাজে? ঘুটঘুটে অন্ধকার, তাই অন্ধকার বুঝতে পারছিলাম না সময়টা। এবং বাহিরে কি যেন একটা নড়াচড়ার শব্দ হচ্ছিল। না, জঙ্গল গাছের ওপর বৃষ্টি পড়ার শব্দটা একটু জোরেই মনে হচ্ছে। ঘুম ভেঙে কেমন যেন আমি হতভম্ব হয়ে রয়েছি। এরপর সোজা চোখ দুটো অর্ধ খোলা সে জানালার দিকে পড়ে যায়। তখনই মনে হলো কি যেন ছটফট করতে করতে সরে গেল তার পাশ থেকে। আমার বুকটার সঙ্গে সঙ্গে একটা ভয়ের শিহরণ খেলে গেল। আমি 20 সেকেন্ডের মতো সেভাবেই চেয়ে রইলাম ওই অর্ধ খোলা জানালার দিকে। আবার চোখের ভুল বলে কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না মনটাকে। আমি ভয় ভয় করেও সোজা হয়ে উঠে জানালার কাছে গিয়ে গ্রিলের সামনে ফাঁকটিতে চোখ রাখি। চারিদিক খুঁজতে লাগলাম। হঠাৎ বিদ্যুতের ঝলকানো আলোয় মাত্র 15 গজ বাড়িটার শেষ প্রান্তের বাউন্ডারি দেয়াল চেপে ধরে লম্বা কি যেন একটা ঝুলে রয়েছে। আমি সঙ্গে সঙ্গে মাথাখানি সরিয়ে দাঁড়ালাম। কে বলে চিৎকার করতে চাইলেও দেখার কৌতূহলটাই আমার মনের মাঝে বেশি হলো। আমি ভয় ভয় করে আবারও ভালোভাবে দেখার চেষ্টা করলাম। দেখি খুব চিকন লিকলিকে প্রায় 7 ফিটের একজন লম্বা, হয়তো অনেক বৃদ্ধ, দেয়ালের উঁচুতে 2 হাত চেপে সোজা ঝুলেই রয়েছে। পরনে ছিল তার পুরাতন খয়েরি পাঞ্জাবি, জুব্বার মতো। আমি পা পর্যন্ত তার অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারে বৃষ্টির মাঝে হাঁটুর নিচের অংশটুকু শেষ পর্যন্ত দেখতে পাইনি বা মিলাতে পারলাম না। তবে শরীরের তুলনায় মাথাটি তার অনেকটা ছোট ছিল, যেন লম্বা একটা কোনো নেকড়ের মাথা। সে মাথাটার ওপর ভাগ কোনো চুল ছিল না, তবে কানের পাশ দিয়ে মাথার পেছন পর্যন্ত চুল কিংবা এক জটলা লোম ছিল। আমি বদ্ধ ঘরের ভেতর থেকে এভাবেই চেয়ে থাকতে থাকতে প্রায় 5 মিনিট অতিবাহিত হয়ে গেল। আমার সমস্ত শরীরটায় বারবার ভয়ের শিহরণ খেলে যাচ্ছিল। আমি অবাক, কারণ সামান্য পরিমাণও সেটি নড়ছিল না। কিন্তু এটা কি ভূত নাকি জিন? এমন সময় আমার শরীরটা একটু কেঁপে উঠল। আমার পাশের টেবিলটায় হাতটা রাখতেই 3য় শ্রেণীতে পড়া ফ্ল্যাটের মালিকের ছেলে তুষারের বাটুলটার ওপর গেল আমার হাতটা। আমি চেপে ধরলাম সেটিকে এবং আমার মনে পড়লো টেবিলের উপর একটি রাবার ছিল, গতকাল রাতে দেখেছিলাম। অন্ধকারে আমি সেটা টেবিলে হাতড়ে পেয়েও গেলাম এবং ডান হাতে গুলি স্বরূপ সেই রাবারটা দিয়ে অর্ধ খোলা জানালা দিয়ে বাম হাতটা সামান্য বের করে ডান হাতে জোরসে টান মারলাম, ঠিক সোজা সেটার মাঝ পিঠে, এবং ধুস করে তৎক্ষণাৎ একটা শব্দ হলো। এরপর জানালার গ্রিলের ফাঁকে চোখ রেখেছি। হঠাৎ সেটি মাথা ঘুরালো। অনেক বড় বড় টকটকে লাল 2টি চোখ যেন ভয়ঙ্কর দৃষ্টিতে আমাকেই দেখছিল। তার টকটকে লাল গোল গোল বড় বড় চোখের মণিগুলো যেন বের হয়ে আসছে নেকড়ে ওই মুখখানি থেকে। এক্ষুনি বুঝি এক লাফ মেরে কাঁচ ভেঙে 2 হাতে ধরবে চেপে আমার গলাখানি। এমন ভয়ঙ্কর দৃশ্য
আর এমন মনে হতেই আমি চিৎকার করি এবং এক লাফ দিয়ে পড়ে যাই মেঝেতে। পাশের রুমের দুজন এসে মোবাইলের আলোতে আমার কাঁপুনি দেখে তারা ভীত হয়ে গিয়েছিল। এরপর ভূত ভূত বলে বাড়ির সকলে মিলে লাইট নিয়ে আসে এবং সমস্ত ঘর বাড়ি জানালা খুলে দেখে কোনো কিছুরই কোনো হদিস মিলাতে পারে না। এরপরেই আমার শরীরে অনেক জ্বর চলে এসেছিল এবং বাকি রাতটা 3 জন মিলে একটি বিছানায় ঘুমিয়েছিলাম। আর পরের দিন সকাল 11টায় কাউকে কিছু না বলে সেদিনই ঢাকা থেকে চাকরি ছেড়ে চলে এসেছিলাম আমি আমার নিজ জেলা শহরে। আজ আমি লিখতে বসে সে দৃশ্য বর্ণনা করতে আমার গা শিউরে উঠছে বারবার। সেদিনের থেকে আর কোনোদিন রাতে ভুলক্রমে জানালা খোলা রাখি না। এই ছিল ঘটনাটি। এবং তিনি বলছেন শেষে যে এখনো কোনো কোনো গভীর রাতে ঘুম ভেঙে যায়, আবার কোনো রাতে সেই ভয়ঙ্কর দৃশ্যটা ভেসে আসে দু চোখের মাঝে। সেদিনের রাতটা আমার অনেক ভয়ের আর অনেক কষ্টের। এই ছিল ঘটনা। এবং এই ঘটনা কেমন লাগলো এটা আপনারা SMS এর মাধ্যমে আমাকে জানাতে পারেন। এবং SMS করার নিয়মটি তো বলে দিচ্ছি, ফুর্তি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা ইমেইল করতে চান ইমেল অ্যাড্রেসটি বলতে চাই। ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHOOTFM@radioforti.fm। নয়ন আমাকে লিখেছেন, আমার ভালো লাগছে। রিয়াজুল আমাকে লিখেছেন স্যার প্রথম SMS। মুশফিক আমাকে SMS করেছেন। এছাড়াও SMS করেছেন একটা হচ্ছে মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে। শীতের মাঝে ভূত FM শোনার মজাই আলাদা তিনি জানিয়েছেন। হ্যাঁ, এই কথাটা আমিও বলতে চাই। শীতের মাঝে মনে হয় গল্প শুনতে অনেক বেশি ভালো লাগে, আর ঘটনা হলে তো কোনো কথাই নেই। তৌফিক শ্যামলী থেকে আমাকে SMS করেছেন। এছাড়াও আমাকে SMS করেছেন আরিফ গাজীপুর থেকে। 4 জন ফ্রেন্ড তারা একসাথে শুনছেন। সালাম আমাদের SMS করেছেন, তিনি এবং তার বোন লাইট অফ করে ভূত FM শুনছেন। রবিউল ইসলাম রানা ফুলবাড়ি থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে আবির ঢাকা থেকে SMS করেছেন। অনি আমাদেরকে SMS করেছেন দোহার থেকে। এছাড়াও সাদি আমাদের SMS করেছেন, লিখেছেন নাইস ছোট্ট করে। মেহেদি আমাদের SMS করেছেন মিরপুর থেকে এবং তিনি বলছেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জোস এবং মাসুমকে জন্য থ্যাঙ্কস দিতে হয়, মানে সেই মিউজিকটা অপারেট করছে। আর এছাড়াও প্রমি আমাদের SMS করেছেন, তিনি বলছেন আমার খুব ভালো লাগছে। পার্থ আমাদের SMS করেছেন ভূত FM শুনছেন এবং এনজয় করছেন। লাবণ্য আমাদের SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে। এছাড়াও আমাদের রাজাহাট থেকে রবিউল SMS করেছেন। সাদাও আমাদের SMS করেছেন আমাদেরকে শিহান। এছাড়াও FJ সোহেল আমাদের SMS করেছেন। আকাশ মিরপুর থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও মাহি, নয়ন, রাসেল, আরিফ, লিমন, পলক, তুষার, হৃদয় এবং পিঙ্কি, শালিকা এবং খুশি, শাকিলা এবং খুশি। এছাড়াও আবির সহ আরো অনেকে। আপনি যদি SMS পাঠাতে চান তাহলে নিয়মটি তো নিশ্চয়ই জানেন। তারপর একবার বলে দিচ্ছি, ফুর্তি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা একটা ঘটনায় যাব এবং আমাদের প্রথম যিনি গেস্ট আছেন তার সাথে আমরা কথা বলবো। আপনি আপনার নামটা বলবেন এবং কোথা থেকে এসেছেন একটু প্লিজ যদি বলতেন। হ্যালো লিসনার্স, হ্যালো রাসেল ভাই, হ্যালো মাসুম ভাই। আমি জীবন রায়, আমি এসেছি ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ থেকে আজকে তো জার্নি করে এসেছেন কোথায় আপনি? ওকে, আমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ছি। আচ্ছা, 4th ইয়ারে ফ্যাকাল্টি অফ ফিশারিজে। তো রাসেল ভাই, আমি প্রথমে একটু আপনার কাছে সময় চেয়ে নিচ্ছি, একটু ঘটনাটা বড় এই জন্য। তো রাসেল ভাই, আমি যে ঘটনাটা আজকে সবার সাথে শেয়ার করবো, এটা আমার জীবনে ঘটে যাওয়া দ্বিতীয় ঘটনা। তো রাসেল ভাই, ঘটনাটা ঘটার বেশি দিন হয়নি। ঘটনাটা ঘটে এর আগের পুজোর আর কুরবানির যে ছুটিটা পড়ে তখন বাসায় যাওয়া হয় রাসেল ভাই। তো সপ্তমীর দিন প্রথম যখন ঘুম ভাঙে তখন সেটা শুনে ঘুম ভাঙে যে আমাদের পাশের বাড়ির যে ছোট মেয়েটি ছিল সে সুইসাইড করেছে। তো রাসেল ভাই, সেভাবেই জানা যায় যে এভাবে চলছে। তো আমার বড় ভাই মেডিকেলে পড়ে। তো ও গিয়ে দেখে যে তার অবস্থা অনেক খারাপ। সে তাদের সাজেস্ট করে যে তাকে যেন মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সো সেভাবে মেডিকেলে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে ডেড বলে ঘোষণা করে দেয়। তো তারপরে নিয়ে আসা হয়। রাসেল ভাই, তারা হিন্দু ছিল। তো যেহেতু হিন্দু ছিল তো সব প্রক্রিয়া চলতে থাকে যে তাকে শ্মশানে নিয়ে যেতে হবে। তো রাসেল ভাই, আমি একটা জিনিস বলতে চাই, আমাদের হিন্দুদের মাঝখানে একটা জিনিস দেখা যায় যে কেউ মারা গেলে শ্মশানে যাওয়ার সময় খুব বেশি একটা লোক হয় না। এটা একটু খারাপ জিনিস। তো এই দিক থেকেই বোধ হয় যে যাওয়া উচিত শ্মশানে। তো এভাবে আর কি তাকে নিয়ে শ্মশানে যাওয়া হয়, সাথে আমিও যাই। তো শ্মশানে যখন গেলাম, মেইন রোড থেকে বেশ অনেকটা পথ পার হয়ে শ্মশান পড়ে। যে পথটা মেইন রোড থেকে পড়ে সেটা অনেকখানি জংলা, অনেক বাঁশঝাড় টাশঝাড় অনেক কিছুই থাকে। বাঁশঝাড়গুলি মেইনলি রাসেল ভাই ছিল এই জন্য যে শ্মশানে কেউ মারা গেলে ওখানকার লোকজন আর কি বাঁশগুলি বিক্রি করে যাতে পুরানো হয় শ্মশান ঘাটে আর কি। তো এটা থেকে সুবিধা হয়, এই জন্যই বাঁশঝাড় টাশঝাড় ছিল আর কি। তো রাসেল ভাই, শ্মশানে যাওয়া হয়। শ্মশানে গিয়ে শুনতে পারি বড়রা ডিসিশন নেয় যে তাকে, যেহেতু সুইসাইড কেস ছিল, তাকে পোড়ানো হবে না, মাটি দেওয়া হবে। সো মাটির সব কার্যক্রম
কার্যক্রম চলতে থাকে। এর মাঝখানেই ফোন আসে তার বড় বোনের। তার বড় বোন জানায় সে লাশ দেখতে চায়, সো এর জন্য ওয়েট করতে বলে। তো রাসেল ভাই একটা জিনিস, সেটা হচ্ছে যে ওর বড় বোন আসবে ঠাকুরগাঁ থেকে, আর ঘটনাটা ঘটে সৈয়দপুরে। ঠাকুরগাঁ থেকে সৈয়দপুরের ডিস্টেন্স প্রায় 2.5-3 ঘন্টার মতো লাগে। সো এখন ওয়েট করতে হবে। আমাদের শ্মশানঘাটে যেতে যেতে প্রায় বিকেল হয়ে যায়। তো বিকেলের পরে এখন সবাই বড় বড় ডিসিশন নেয় যে ওকে ওয়েট করা হবে। কিন্তু রাসেল ভাই আমি সবাইকে একটু তাগাদা দেই যে দেখেন ওয়েট করার ঠিক হচ্ছে না, অনেক রোদ ছিল, সো যত তাড়াতাড়ি মাটিটা দেওয়া সম্ভব দিয়ে ফেলেন। রাসেল ভাই তারপর শেষ পর্যন্ত ওয়েট করা হলো। তারা আস্তে আস্তে প্রায় অনেক রাত, বেশ রাত হয়ে যায় আর কি, 7:30-8টার মতো বেজে যায়। মাটির কাজ, পুরোহিতের কাজ সবকিছু শেষ করতে করতে বেশ 9টা বেজে যায়। এরপর রাসেল ভাই যাওয়ার পালা। তো প্রায় সবাই এক করে শ্মশান থেকে বের হতে থাকে। তো আমার সাথে আমার এইজের একটা ফ্রেন্ড ছিল, তো ওর সাথেই আমি থাকি তখন। এর মাঝখানে আমি রাসেল ভাই একটা জিনিস ভুল করে ফেলি, সেটা হচ্ছে যে আমাদের সাথে যারা ছিলেন তারা প্রায় সবাই আগায় যায়। তো আমি মনে করি যে আমাদের পিছনে আরো কয়েকজন ছিলেন, কিন্তু ভুলটা ছিল আমার এখানে রাসেল ভাই, যে অ্যাকচুয়ালি যারা ছিলেন শ্মশানে 2-1জন, তারা শ্মশানেরই লোক, ওখানে কাজ টাজ করেন। আমাদের পিছনে কেউই ছিলেন না। তো আমরা হাঁটতে থাকি, ইট ওয়াজ ফাইন, কোনো সমস্যা ছিল না। কিন্তু রাসেল ভাই কিছুটা দূর পথ যাওয়ার পরে যখন বুঝতে পারি সামনের যারা ছিল তারা বেশ আগায় গেছে, তখনই ঘটে রাসেল ভাই ঘটনা। আমার প্রথম আমি ফিল করতে পারি যে আমার হাত পা প্রায় অবশ হয়ে আসছে, আমি মুভ করতে পারছি না। পরে রাসেল ভাই আমি প্রথম যে জিনিসটা বুঝতে পারি, আমার কানের কাছে যে আওয়াজটা আমি শুনতে পাই রাসেল ভাই, সেটা ছিল বল হরি হরি বল, বল হরি হরি বল। ঠিক যেমন আমরা একটু আগে মানুষ, যে মেয়েটা মারা গিয়েছিল, আমরা যেমন তাকে শ্মশানে নিয়ে আসার সময় যেটা আমরা বলতে বলতে এসেছিলাম, ঠিক তেমনটা একদম আমার কানের কাছে রাসেল ভাই আওয়াজটা আমি শুনতে পাচ্ছি। আমি ওই মুহূর্তে মাথাটা ঘোরাতেই যা দেখি রাসেল ভাই, আমি এখনো বিশ্বাস করতে পারি না যে আমি কি দেখেছিলাম। আমি দেখি রাসেল ভাই যে কিছু লোক হেঁটে যাচ্ছে, তারা একসঙ্গে বলছে বল হরি হরি বল, বল হরি হরি বল। রাসেল ভাই তাদের কাঁধে একটা খাটিয়া ছিল, খাটিয়ার উপরে ছিল একটা লাশ। রাসেল ভাই আমি স্পষ্ট করে বলতে পারি যে লাশটা একটা মেয়ে ছিল, তার গায়ে সাদা কাপড় একদম জড়ানো, তার চুলগুলো এলোমেলো ছিল। রাসেল ভাই যে জিনিসটা দেখে আমি সবচেয়ে বেশি ভয় পেয়েছিলাম সেটা ছিল যে মেয়েটাকে আমি দেখেছিলাম সেই মেয়েটার অন্য কোনো মেয়ে ছিল না। আমরা একটু আগে যে মেয়েটাকে মাটি দিয়ে এসেছি সেই মেয়েটাই ছিল সেই মেয়েটা। মেয়েটা দেখে আমার মনে হয়েছিল যে she was not happy। সে আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল রাসেল ভাই, আমি আজও ভুলতে পারি না যখন আমার মনে পড়ে। আমি তো রাসেল ভাই ওই সময় আমি বুঝতে পারিনি যে কি হচ্ছিল। এর মাঝখানে তখন আমার হাত, ও দাঁড়ায়, ও নিজেও দেখছিল, এর মাঝখানে আমার হাত এত জোরে চেপে ধরে, এত জোরে চেপে আমায় এত জোরে টান দেয়, আমি বুঝতেও পারিনি যে কখন আমি মেইন রোডে চলে গিয়েছিলাম। মেইন রোডে গিয়ে আমার প্রায় সেন্সলেস হওয়ার মতো অবস্থা। তো সিনিয়র যারা ছিলেন আমার মুখে জল টল ঢেলে দেয়। তারপরে ওখানে মেইন রোডে বেশ লোকের সমাগম ঘটে, তারা সবাই বলে যে এখানে প্রায়ই এমন ঘটনা ঘটে। তো এর মাঝখানে একজন সিনিয়র পার্সন বলে ফেলে যে আপনারা এই মেয়েটাকে মাটি দিতে একটু বেশি দেরি করে ফেলছেন, এই জন্যই হয়তো এমনটা ঘটছে। তো রাসেল ভাই এখানে ঘটনার শেষ না। রাসেল ভাই এই দিনের সপ্তমীর প্রায় 7 থেকে 8 দিন পরে ঘটে আর একটা ঘটনা। ওই মেয়েটাকে নিয়ে আমাদের পাড়ার ঠিক বেশি দূরে না একটা আন্টি, এই মেয়েটা যে মেয়েটা মারা গিয়েছে সেই মেয়েটা প্রায়ই যেত ওনাদের বাসায় অনেক সময়ও কাটাতেন, সে সময় কাটাতো। রাসেল ভাই উনি যেটা দেখে